আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ও পথের দুধারে রডোডেন্ডনের গাছ, পাহাড়ি রঙিন গ্রাম, প্রবেশপথে সারি সারি দাঁড়চোখ পাহাড়ি জনজীবনে স্বাগত জানায়। পাহাড়ি হাওয়ায় উঠতে থাকা লুমটা যা প্রার্থনার মন্ত্র হাওয়ায় ছড়িয়ে দেয়। উপরে কম হয়ে আসা জঙ্গলের আধিক্য ও মশগালিচা ঢাকা ইয়াকের অবাধ বিচরণভূমি পূর্ব সিকিমের খুব সাধারণ দৃশ্য। চৈনিক ব্যবসায়ীরা তিব্বতের লাসা থেকে সিকিমের নাথুলা ও জেলেপলা হয়ে পূর্ব সিকিমের এই পথ হয়েই তরাই ও সমভূমি পেরিয়ে তাম্রলিপ্ত বন্দরে পৌঁছত। নিয়ে আসতো মশলা ও সিল্ক, এবং পথের নাম সিল্ক রুট, যা পূর্ব সিকিমের একটি ইতিহাস ও ঐতিহ্যের রত্ন। সিকিমের রঙ্গলি বাজার থেকে বৃষ্টি ভেজা সবুজ আড়েতার চুরুকের জিগজ্যাগ রাস্তা ধরে নাথাং কুপুপ হয়ে বরফে ঢাকা নাথুলা পথে পড়বে কখনো ঝর্ণা, কখনো নৈসর্গিক লেক, কখনো বা বরফে ঢাকা প্রান্তর। পাহাড়ি রাস্তা থেকে গ্যাংটকের আকর্ষণ রোপওয়ে। জঙ্গল উপত্যকাময় এই অভিযান সিলারিগাঁও থেকে গ্যাংটক পর্যন্ত। আমাদের যাত্রা শুরু হয় কৃষ্ণনগর থেকে। সন্ধ্যার বন্দে ভারত এক্সপ্রেস ধরে প্রায় 570 কিলোমিটার পথ পেরিয়ে রাত 2টোয় এনজেপি পৌঁছালাম। সেখানে ওয়েটিং রুমে 3 ঘন্টা অপেক্ষা করে সকাল 5টায় দুটো গাড়ি এলো আমাদের নিতে। গাড়িতে লাগেজ তুলে আমরা রওনা দিলাম কালিম্পংয়ের রাস্তা ধরে। দুয়ারস অঞ্চলের গ্রাম, কৃষ্ণচূড়া জাকারান্ডা ফুলে সাজানো পাহাড়ি রাস্তা, স্থানীয় মানুষের জীবন বৈচিত্র্যে মুগ্ধ হয়ে পাথুরে নদীর তীর ঘেঁষে আমরা এগিয়ে চললাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে ঢুকতে দেখা মিলল নানান ফার্ন, অর্কিড ও ধুপির জঙ্গল। পাহাড়গুলো এখানে যেন সবুজ কার্পেটে মোড়া। আমরা এখন সিলারিগাঁওতে। পিছনে ধাপে ধাপে একের পর এক হোমস্টে, সামনে নিচের দিকে একটি খোলা মাঠ, তারপর আর এক ধাপ নেমেই খাদের মধ্যে জঙ্গল মিশে গেছে। সেদিক থেকেই মেঘের আনাগোনা। উনুন থেকে একটু সময়ের ব্যবধানে বেরোনো সাদা ধোঁয়ার মতো দল বেঁধে ছেঁড়া ছেঁড়া পুঞ্জীভূত মেঘেরা এগিয়ে আসছে। কখনো মাথার উপরের পাহাড়ের জঙ্গলে, বা কখনো আমাদের উপরে। সেই মেঘ গায়ে এসে পড়লে মনে হচ্ছে খুব কুয়াশা হয়েছে। তখন বেশ ঠান্ডা করে, চুল ভিজে যায়। তবে এগুলি কুয়াশা নয়, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তাদের ঘনত্ব। আবার কিছুক্ষণ পরে মেঘ কেটে গিয়ে রোদ এসে পড়ে। সবই দেখছিলাম অনিশা হোমস্টের উঠোন থেকে। লাঞ্চের পরে আমরা উপরের দিকে কখনো একটি হোমস্টের উঠোন দিয়ে, আবার কখনো কোনো বাড়ির ছাদের পাশ দিয়ে ধাপে ধাপে উপরে উঠলাম। সেখান থেকে একটি রাস্তা গেছে জঙ্গলের দিকে। সেদিকে একটি ভিউ পয়েন্ট আছে। কিছু দূর গিয়ে প্রচণ্ড মেঘ করে আমাদের ঢেকে ফেলল। 5 ফুট দূরত্বেও ঝাপসা। বৃষ্টির আশঙ্কায় আমরা ফিরে এলাম। ফেরার সময় বেশ কিছু পাহাড়ি গাছ আমরা এনেছিলাম। হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় মনে হলো সন্ধ্যাটা ঝুপ করে নেমে আসলো। এরপর হোমস্টেতে ফিরে এসে দেখলাম আমাদের জন্য স্ন্যাক্স রেডি করা হয়েছে। এরপর আমরা পাহাড়ি সন্ধ্যার নিঝুম পরিবেশ উপভোগ করতে করতে সকলে আড্ডা দিতে লাগলাম। ডিনার রেডি হয়ে আসলো। আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই আমরা আবার গেলাম সেই পথে। রাতে বেশ বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া ভালো। প্রায় 2 কিমি হেঁটে
একটি উঁচু পাহাড়ের শেষ প্রান্তে খাদের ধারের রেলিংয়ের কাছে পৌঁছে দেখলাম যত দূর চোখ যায় সাজানো পাহাড়। কি নান্দনিক দৃশ্য! বহু নিচে তিস্তা আর রংপুর নদীর মিলনস্থল, তার উপর অটল সেতু কখনো কখনো মেঘের আড়ালে চলে যাচ্ছে, ঠিক যেন আমরা মেঘনাদের মতো মেঘের উপর বসে পৃথিবীবাসীর কর্মকাণ্ড দেখছি। এখনই মনে হয় মেঘের ভেলায় চড়ে আকাশময় ঘুরে বেড়াবো। চারিদিকে শুধু পাখির ডাক, আর মাঝে মাঝে মেঘের ঠান্ডা পরশ আপনার মনকে অভিভূত করে ফেলবে। এই পথে ও গ্রামে আপনি অনেক অর্কিড, পাথরকুচি, সাকুলেন্ট, লিলি ও পাহাড়ি এক জাতের সুগন্ধি ধুতুরা গাছ পেয়ে যাবেন। ফিরে এসে আমরা স্নান খাওয়া সেরে ভেজা কাপড় গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম আড়িতাড়ির উদ্দেশ্যে। এই পথেই পড়ে ধুপি গাছের জঙ্গল, যেটি কালিম্পংয়ের সাইলেন্ট ভ্যালি। জায়গাটি বেশ, তবে ভীষণ জোকের উৎপাত আছে। সেখানে আমরা বেশ কিছু ছবি ও ভিডিও করে কালিম্পং ছেড়ে বেরিয়ে আসলাম। এবার সিকিম যাওয়ার পারমিট করিয়ে ঋষিখোলা নদীর কাছে আসলাম। নদীতে পাথরের উপর দিয়ে বয়ে চলা জলের ধারার শব্দ একটি অবিরাম ছন্দে জায়গাটিকে ভরিয়ে রেখেছে। নদীতে জল খুবই কম, তবে নদী খাতটা গভীর। বোঝাই যাচ্ছে বর্ষায় নদীর রূপ ভয়ঙ্কর হয়। আমরা নদীতে নেমেছিলাম, কিছু পাথরও কুড়িয়েছিলাম, আবার কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম। ঋষিখোলা নদীর পরেই সিকিমের বর্ডার। শুরুতেই রাস্তা একটু খারাপ ছিল, কোথাও কোথাও কাজ হচ্ছিল। তারপর আবার ভালো রাস্তা ও ভীষণ বাঁক পেরিয়ে রংটংকে পাশে ফেলে এগিয়ে গেলাম একটা মন্দিরে, বিশ্ববিনায়ক মন্দির। পাহাড়ের বুকে মন্দিরটা ছিল অসাধারণ। তিব্বতী ঢঙে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশের অবস্থান। মন্দির থেকে বেরিয়ে আমরা এলাম আড়িতাড়ের একটা গ্রামে। গ্রামে ঢুকেই আকাশ বুঝে এলো। পাহাড়ের ঢালে থাকার জন্য জায়গাটি বেশ আলো আঁধারি রোমাঞ্চকর লাগছিল। সেখানে যে হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করা হলো, সেটিতে সবকটি ঘর আলাদা আলাদা আর পাহাড়ের ধাপে ধাপে। আমরা ছিলাম সব থেকে নিচের ঘরটায়, সেখানে আমরা শুধুই একা। আমাদের রুম থেকে বেরিয়ে সোজা বাঁশবাগানের দিকে রাস্তা গিয়ে বাঁক নিয়ে আবার রুমের ছাদের দিকে উঠে এসেছে। সেখানে একটি ঘর ঠিক আমাদেরটার মাথার ওপর, আবার বাঁক নিয়ে উঠে এসে আর একটা ঘর, এইভাবে 4টে স্টেপ। আমাদের ঘরের সামনে একটি বাঁশঝাড়, আর ঠিক নিচের ধাপে ঘন জঙ্গল, ভঙ্গ দোলনা, মাটিতে পাতা পড়ে ভিত হয়ে রয়েছে। পিছনে একটি পরিত্যক্ত সুইমিং পুল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। ঘরে কাচের বিশাল জানলা দিয়ে পড়ন্ত বেলার আলো এসে কাঠের দেওয়ালও মেঝেতে পড়ছে। সময় কাটাতে বেরিয়ে পড়লাম আড়িতার লেক দেখতে, যেন এক অন্য দেশ। পরিষ্কার সাজানো গোছানো বাড়িঘর, দোকান, রাস্তা, কোলাহলহীন নিঃসঙ্গ বিচ্ছিন্ন এক পরিবেশ। লেকের এক পাশ দিয়ে বিশাল বিশাল পাইন ধুপির জঙ্গল। মেঘ ঘন হয়ে এলো, তার ভেতর থেকেই আবছা দেখা যায় দূরে লেকের ধারে একটা মন্দির, আর তার ঠিক উপরে পাহাড়ের মাথায় আবছা একটা মঠ দেখা যাচ্ছে। আমরা বোটিংয়ের জন্য একটি বোট নিয়ে চড়ে বসলাম। বেশ ঠান্ডা। কখনো মেঘ এসে আমাদের সিক্ত করে দিয়ে যাচ্ছে। 10 ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। ওই ঠান্ডা মেঘলা পরিবেশে বোট নিয়ে যখন বিশাল ধুপির জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন হ্যারি পটারের সেই জঙ্গল, সেই আলো আঁধারি স্যাঁতসেঁতে শীতল পরিবেশ। আর একটু এগোতেই দেখলাম
কয়েকজন জিপ লাইন দিয়ে বাম দিকের বেস থেকে ডান দিকের জঙ্গলে চলে যাচ্ছে। আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হবার জন্য আর করা হলো না। বোর্ড জমা দিয়ে আমরা ঝিলের শেষের দিকে গিয়ে দেখি সেখানে একটি পার্ক আছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঝিলের জঙ্গল সাইড দিয়ে ফিরতে থাকলাম। বেশ সন্ধ্যা নেমে গেছে, তার উপর মেঘলা। জঙ্গলের দিকে রাস্তা যেন ফোরাচ্ছে না, আশেপাশে কিছু দেখাও যাচ্ছে না। আমরা একটু জোরে পা চালিয়ে লোকালয়ে ফিরলাম। পরের দিন সকালে উঠে স্নান সেরে প্রাতরাশ করে আবার বেডিং গুছিয়ে উপরে উঠে এলাম। গাড়ি রেডি ছিল। আমাদের গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আবার আঁকাবাঁকা পথে ছুটে চলল রঙ্গলি বাজারের দিকে। বেঙ্গল ছাড়িয়ে সিকিমের এটি হয়তো প্রথম বড় ট্যুরিস্ট বাজার। প্রচুর ট্যুরিস্ট গাড়ির ভিড় লেগে আছে। সেখান থেকে কিছু বাজার করে এবার হল্ট করলাম লিংটামের কুইখোলা ঝর্ণার কাছে। গাড়ি জার্নির জন্য গরম লাগলেও ঝর্ণার কাছে যেতেই ঠান্ডা অনুভূত হলো, কারণ জল বরফের মতো ঠান্ডা। সেখানেও একটা ছোট্ট জিপ লাইন আছে। কিছু ছবি তুলে আবার বেরোলাম কালিম্পংয়ের সাইলেন্ট ভ্যালির মতো একটি ফরেস্ট। এটা আরও সুন্দর আর ঘন। এর নাম ইকো পার্ক। কিন্তু নামতে নামতেই বৃষ্টি এলো। আমরা ভিজে গেলাম। গাড়ির ভেতর প্রচণ্ড অসহ্য লাগছিল। লিংটামের পরে নিমাচেন, তারপর একটা 7.5 কিমির পাকদণ্ডি পেরিয়ে সাদুমচেন, তারপর আরও একটি 9 কিমির পাকদণ্ডি পেরিয়ে জুলুক। ভাবছি কতক্ষণে জুলুকের হোমস্টেতে পৌঁছবো, কিন্তু এই রাস্তাটুকু কাঁচা, রাস্তার কাজ হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশনের লোক রাস্তা খুঁড়ে পাথর কেটে কাজ করছে। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা আরও খারাপ। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, তাই দেরিও হচ্ছে। ভাবছিলাম বৃষ্টি হয়তো এবার কমবে, কিন্তু তার লক্ষণ দেখতে পেলাম না। গাড়ি যখন জুলুকে এলো তখন বিকেল 3:30। বৃষ্টিতে সব ঝাপসা। বেডিং ডিবোর্ডিং করা মুশকিল। তারপর আবার সেগুলো বয়ে পাথরে রাস্তা ডিঙিয়ে হোমস্টের ঘরের দোতলায় তোলা। হোমস্টের নাম ডিল মায়া হোমস্টে। মালিক নিজেই চালান। মালিকের মেয়ে নিজে এসে অত ভারী ভারী ব্যাগ ট্রলি নিজে নিয়ে বৃষ্টি ভিজে একাই পৌঁছে দিলেন। খাওয়া সেরে রুমে এলাম। কার্পেট বিছানো ঘর, ভীষণ ঠান্ডা। ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে হাত পা গরম করে ভাবলাম বিকালের দিকে একটু ঘুরতে বেরোবো, কিন্তু বৃষ্টি বাদ সাধল। মন খারাপ হয়ে গেল। কালো যদি বৃষ্টি হয় তবে পাহাড় দেখার আনন্দটা মাটি হবে। আমি গ্যাংটকের আবহাওয়া দেখলাম। আগামী 3 দিন বৃষ্টি। ডিনারের পর আরও জোরে বৃষ্টি এলো। ভোরের দিকেও ভীষণ বৃষ্টি। ব্রেকফাস্টে বড়দের জন্য ছিল ম্যাগি, আর বাচ্চাদের জন্য প্রেসার কুকারে বানানো ইয়াকের ঘি দেওয়া খিচুড়ি। অসাধারণ তার টেস্ট। আমাদের গাড়ি লেগে গেছে। হোমস্টের মেয়েটি আবার একাই সব বেডিং নিয়ে এগিয়ে দিতে গেল। পাহাড়ি মানুষের আন্তরিকতা আর আতিথেয়তা সমতলের মানুষের থেকে বহুগুণ উপরে। এদের ব্যবহার আমাদের সকলের ভালো লেগেছে। হোটেল বা হোমস্টেতে এর আগে এর থেকে ভালো ব্যবহার যত্ন আগে পাইনি। সকাল সকাল উঠে দেখি বৃষ্টি ধরেছে। কোথাও কোথাও আকাশ পরিষ্কার। নীল রং উঁকি দিচ্ছে পাহাড়ের পিছন দিয়ে। সাদা টুকরো মেঘেরা পাহাড়ের দেওয়াল দিয়ে খেলে বেড়াচ্ছে। সেদিন সকালে ঠান্ডার জন্য আর স্নান হলো না। আমরা আবার গাড়িতে মালপত্র তুলে চুলুকের গ্রাম থেকে বেরিয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। উপরে উঠতে উঠতে পাহাড়ের বাঁকে বাঁকে নিচের গ্রামটি সম্পূর্ণরূপে ছবির মতো ধরা দিচ্ছিল। জুলুক থেকে পরপর 2টো পাকদণ্ডি,
পথ দুটিই 8 কিলোমিটার করে। যদি এই পথ সোজা হতো তবে মাত্র 4 কিমিতেই শেষ হয়ে যেত। এই 16 কিমির পথটি জিগজ্যাগ রাস্তা নামে পরিচিত। চুলের ক্লিপের মতো এক একটি বাঁকের সংখ্যা 30টিরও অধিক। নিচের দিকে তাকালে দেখা যায় ধাপে ধাপে সরপিল রাস্তা পাহাড়ের গা বেয়ে নেমে গেছে অনেক নিচে। এই দৃশ্য যে কত অসাধারণ, ভাষায় প্রকাশ সম্ভব নয়। আবার খাদের দিকে দেখলে মুখের ভিতর হিম হয়ে ওঠে। এটিই আসলে ভয়ঙ্কর সুন্দর। মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে সামনের পাহাড়, তার ফাঁক দিয়ে চোখে পড়ছে দৃষ্টিনন্দন ঝুলুকের রঙিন গ্রাম। গ্রামের একপাশে একটি হেলিপ্যাড, আবার এক পাক ঘুরে পাশে পড়ছে পাহাড়ের দেওয়াল। এই উচ্চতায় আলপিও গাছ চোখে পড়ে। আড়িতারের মতো চিরহরিৎ গাছ বা ঝুলুকের মতো সরল বর্গীয় গাছ নেই, শুধু মস, ঘাস ও রডোডেনড্রন গাছ। জিগজ্যাগের মাঝে এক জায়গায় একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ঝুলুকের গ্রাম শহর সম্পূর্ণ জিগজ্যাগ রাস্তাটি দেখা যায়। এই দৃশ্য ভাবনার অতীত, কিন্তু প্রচণ্ড মেঘের জন্য আমরা এই দৃশ্য থেকে বঞ্চিত হলাম। এক গোছা রডোডেনড্রন তুলে এগিয়ে গেলাম। এই পথের শেষের দিকটা একদম পাহাড় শীর্ষের কাছাকাছি বলে বাঁকগুলি ভীষণ ভয়ানক। এখান থেকেই পাহাড়টা প্রায় ন্যাড়া, গাছ নেই, শুধু রাস্তা আর খাদ। এইটুকু পেরিয়েই গাড়ি চলল পাহাড়ের মাথার উপর দিয়ে। এখানে আর বাঁক নেই, রাস্তা প্রশস্ত, দুপাশে অলিভ শ্যাওলা রঙের ভ্যালি। গাড়ি এসে দাঁড়ালো মেঘে ঢাকা নাথাং ভ্যালির কাছে। মেঘ কেটে গেলে উপরের রাস্তা থেকে নিচের গ্রামটি চোখে পড়ছে। চারিদিকে পাহাড়ের শিখর দিয়ে ঘেরা, মাঝখানে একটি খেলার মাঠের মতো সমতল জায়গা। তার মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি সরু নদী। পায়ে হেঁটে নামা যায়, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর নামা হলো না। আমরা এবার এগিয়ে চললাম বাবা হরভজন মন্দিরের দিকে। পাহাড়ের উপর একটি ঢালে মন্দির, ভীষণ কুয়াশা। রাস্তা থেকে উপত্যকা দেখার দৃশ্যটা মিস হয়ে গেল। মন্দিরের ভেতরে যেতে পারলাম না, তবে বাবা হরভজন সিংজিকে মন্দিরের সামনে থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম। মন্দিরের উপরের দিকে বরফ জমে আছে। একপাশে একটি ক্যান্টিন, লাল ও সোনালি রঙের ঘর। দেখে মনে হয় তিব্বতের কোনো এক নিদর্শন। নাথুলাতে এই মে মাসে বরফ থাকবে কি থাকবে না, আবার দেখার সুযোগ হবে কি না, এইভাবে বরফ দেখার ইচ্ছাটা অদম্য হতে শুরু করলো। ভাবলাম একটু বরফ চোখের দেখা দেখলেই খুশি, তাই রাস্তার ধারে পাহাড়ের গায়ে যে বরফ জমে আছে সেগুলোতেই খুশি হওয়ার চেষ্টা করতে লাগলাম। রাস্তায় নেমে সেই বরফে হাত সেঁকলাম। খালি হাতে ধরেও মজা লাগছিল। নকুলদানার সাইজের শুষ্ক বরফ, একেবারে ঝুরঝুরে নয়। ড্রাইভার তাড়া দিতে আবার বেরিয়ে পড়লাম। কুয়াশা বরফ পেরিয়ে এলাম কুপুপে। আই লাভ কুপুপের সামনে দাঁড়ালে এলিফ্যান্ট লেকটিকে চোখে পড়ে। আরেকটু আগিয়ে গেলে ইয়াক ভ্যালি গলফ কোর্স রাস্তা থেকে অসাধারণ সুন্দর দেখতে লাগে। সবুজ মসে ঢাকা প্রান্তর, মধ্যে দিয়ে সরু নদী বয়ে গেছে। স্বচ্ছ জলের নদীর ওপর খেলনার মতো দেখতে ছোট্ট ছোট্ট ব্রিজ। কোথাও কোথাও ইয়াক চড়ছে, আর সেই ভ্যালি দূরে দুই পাহাড়ের পাদদেশে মিলিয়ে গেছে। অসাধারণ দৃষ্টিনন্দন এই ভ্যালি। এই দৃশ্য আজও মনে পড়ে।
ইয়াক ভ্যালি ছাড়িয়েই আর্মি ক্যাম্পের মধ্যে বরফ জমে আছে। আর একটু এগিয়ে গিয়েই নিউ বাবা হরভজন মন্দির। প্রচুর গাড়ির ভিড় জমেছে সেখানে। ডান দিকের পাহাড় থেকে একটি ঝর্ণা নেমে এসেছে, সেই জল রাস্তার নিচ দিয়ে বাঁ দিকের খাদে নেমে যাচ্ছে। ঝর্ণার সামনে একটি শিব ঠাকুরের মূর্তি। ভিড় দেখে আর দাঁড়ালাম না, এগিয়ে গেলাম। তাড়াতাড়ি ছাঙ্গু লেক থেকে গ্যাংটকে পৌঁছাবো। কুপুপ থেকে গ্যাংটক প্রায় 60 কিলোমিটার। কুপুপ পেরিয়েই হাঙ্গু লেক, তার তীর ঘেঁষে সবুজ রঙের আর্মিদের কটেজ। নীলাভ সবুজ জলে তার ছায়া পড়েছে। কটেজগুলির পিছনের পাহাড়ের মাথায় সাদা বরফের আস্তরণ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সামনে তাকাতেই তুষার শুভ্র পর্বত শিখর থেকে সূর্যের আলো যেন কাছে প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কালো পাহাড়ের উপর দুধের থেকেও সাদা বরফ সত্যিই চোখ জুড়িয়ে দেয়। আমরা আরও এগিয়ে নাথুলার প্রবেশপথটি পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। খাদের দিকের একটি হ্রদ পেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। সামনে ধস নেমেছে। ডান দিকে উঁচু পাহাড়ের শুকনো দেওয়াল, আর বাঁ দিকে 500-600 মিটার গভীর খাদ। আবার খাদের উপরে বিশাল তুষারাবৃত পাহাড়। খাদের মধ্য দিয়ে বয়ে চলেছে একটি নদী খাদ সমতল, পাথুরে, দুপাশে সরল বর্গীয় গাছের বন। সাদা ফেনিল জল বয়ে চলেছে নিরন্তর। দুই দিকের পাহাড় থেকে অজস্র ছোট ঝর্ণা ও জলের ধারা নদীটি গঠন করেছে। সেই অজস্র জলধারার শব্দে চারিদিক মুখরিত। 1 ঘন্টা অপেক্ষা করার পরও যখন রাস্তা চালু হলো না, তখন নিমাচেনের দিকে ফিরতে থাকলাম। আমাদের গাড়ি এসে লাগলো টুকলা ভ্যালিতে। সেখানে একটিই দোকান, সেখান থেকে ম্যাগি খেয়ে নিলাম। হালকা বৃষ্টি হচ্ছে, সামনের পাহাড়ে বরফ জমে আছে, আর পিছনের দিকে ভ্যালি অনেকটা মালভূমির মতন। সময় বিকেল 5টা। আবার ফেলে আসা জুলুককে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম আরও 12 কিলোমিটার পথ। পৌঁছালাম নিমাচেনের একটি হোমস্টেতে। এটি পথের ইউটার্নের বাঁকে। পরদিন সকাল 7টার মধ্যে বেরোতে হবে। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হলো, তাই আশেপাশে আর দেখার সুযোগ হলো না। পরদিন খুব ভোরেই আমাদের ঘুম ভাঙলো। বাইরে বেশ ঠান্ডা। ঘর থেকেই জানলা দিয়ে দেখলাম সামনের পাহাড়ে মেঘ ঘনিয়ে তুমুল বৃষ্টি এলো। ব্যালকনিতে দারুণ দারুণ ফুলের গাছ লাগানো। খাদের ওপারে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা মেঘে ঢাকা সবুজ পাহাড়। এখানের জঙ্গল চিরসবুজ। আবার ইকো পার্ককে পিছনে ফেলে এগিয়ে চললাম। একদম উপরের দিকে রাস্তার মাঝে একবার দাঁড়িয়েছিলাম। মেঘে ঢেকে ফেলেছে। একটু দূরেও দৃষ্টি আটকে যায়। এখানে 2-1টা ফাড় গাছ আর রডোডেনড্রন গাছ। পাহাড়ের গা ভেজা মসের গালিচা দিয়ে ঢাকা, আর ঝিরিঝিরি বৃষ্টির জল পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মতো নিচে নামছে, ঠিক যেন হ্যারি পটারের লোকেশন। উপরে উঠে স্বস্তি পেলাম। ফিরে আসার কষ্ট লাঘব হলো যখন দেখলাম রোদ উঠেছে। তবে আজকেও নিউ বাবা মন্দির দেখা হলো না, কারণ বেরোতেই অনেক লেট হয়ে গেছিল। উত্তেজনার পারদ এবার বাড়ছিল। মনে হচ্ছিল গেমে হেরে গিয়ে আবার নতুন থেকে শুরু করার পরে নেক্সট লেভেলে পৌঁছাতে পারছি। কুপুপ ইয়াক গল্ফ লেক পেরিয়ে এবার নাথুলার প্রবেশপথের সামনে এসে দাঁড়ালাম। পারমিট করিয়ে নিয়ে আরও উপরে উঠতে লাগলো গাড়ি। বরফে ঢাকা পাহাড়ের গায়েই একটি সুন্দর লেক, নাম সারাথং। হিমশীতল কালো জলের উপর সাদা তুষারাবৃত পাহাড়ের প্রতিচ্ছবি। রাস্তার দুধারে বরফের স্তর। আর একটু এগিয়েই দেখি প্রচুর গাড়ির ভিড়। এখানে একটি নির্দিষ্ট সংখ্যক গাড়িকেই পারমিট দেওয়া হয়। আমরা গাড়ি পার্ক করেই নেমে পড়লাম। ঠান্ডা যেন তখন আর লাগছে না। ভাবছি কখন বরফের মধ্যে খেলা করব।
বাঁদিকে চীনের বর্ডার, তার আগে একটি কাঠ দিয়ে তৈরি বরফে ঢাকা বাড়ি, অসাধারণ সুন্দর। মনে হচ্ছে ইউরোপের কোনো এক জায়গায় এসেছি। গড়ান রাস্তার ওপর যেখানে বরফ জমে আছে সেখানে বেশ পিছল, অনেকেই আছাড় খেয়ে গড়াতে গড়াতে নেমে আসছে। আমরা সন্তর্পণে একটি ফাঁকা প্রশস্ত জায়গায় গিয়ে বরফ ছোড়াছুড়ি করতে লাগলাম। ছোটবেলার মতন বরফের উপর বসে স্লিপ খেতে লাগলাম। বরফে স্নান হয়ে গেলাম, তারপর কিছু ছবি তুলে গাড়ির দিকে ফিরলাম। প্যান্ট, ইনার, মোজা সব ভিজে গেছে। সানগ্লাস আর গ্লাভসগুলো ব্যাগে রেখে গাড়িতে চেপে বসলাম। এবার ভাবনা হচ্ছে কখন পৌঁছে শুকনো গরম পোশাক পরব। আগের দিন নাথুলার প্রবেশ পথের সামনে থেকে আর 3-4 কিমি দূরে এয়ারকা ভিউ পয়েন্টের থেকে এগিয়েই আমাদের গাড়ি আটকে পড়েছিল। আজ সেটাই হিসেব করতে করতে এগোচ্ছি। এই তো কালকের সেই জায়গা যেখানে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, ফিরে যেতে হয়েছিল আবার শুরুর দিকে। ধসের জায়গাটা দেখলাম, অনেক বড় ধস ছিল। আর একটু এগিয়েই সামান্য নিচে একটি গ্রাম, সেখানে একটি দোকান থেকে চা ও ম্যাগি খেয়ে উঠে পড়লাম। ভিজে পোশাক খুব অস্বস্তি দিচ্ছিল। সেখানে সময় নষ্ট না করে পৌঁছলাম ছাঙ্গু লেকের কাছে। প্রচুর গাড়ির ভিড়। মেঘের জন্য উল্টো দিকের বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে না। মেলার মতো মানুষের ভিড়ে কিছু মানুষ রঙিন কাপড়ে সাজানো চমড়ি গায়ের পিঠে চড়ে ছবি তুলছে। আমরা নামতেই বৃষ্টি এলো, আর ভিজতে ইচ্ছে হলো না। আবার চললাম গ্যাংটকের দিকে। সামনেই এক পাহাড়ি শহর, পরিষ্কার রাস্তা, সবুজের সমারোহ। শহরের প্রবেশের আগে বেশ কিছু পাহাড়ি বাড়ি। সারি সারি দাঁড়চোখ ও লুমটা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। রাস্তার ক্রসিং দাঁড়তে শুরু করলো। আমরা রাজধানীতে এলাম। শহরের ভেতরে বাইরের গাড়ি ঢোকার অনুমতি নেই, তাই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমাদের গাড়ি বদলাতে হলো। বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে আবার ছোট গাড়ি বুক করে হোটেলে যাওয়া। গাড়ি ভাড়া করতে 1-2 ঘন্টার উপরে সময় লাগলো। তারপর আরও প্রায় 1 ঘন্টা জ্যাম। শেষে গাড়ি হোটেলের সামনে এলে আবার ব্যাগ ট্রলি বয়ে নিয়ে উপরের একটা ঘরে স্থান হলো। সামনেই ছাদ, উপরে টিনের শেড, সামনে খোলা দৃশ্য। দূরের পাহাড়, শহরের রাস্তা, বাজার সব দেখা যাচ্ছে, কিন্তু মেঘ ও বৃষ্টি সব মাটি করে দিল। সন্ধ্যায় আর রেস্ট না করে বেরিয়ে পড়লাম এমজি মার্কেট দেখতে। ছাতা নিতে ভুলিনি, বৃষ্টি তখনও হালকা হচ্ছে। বাজারটা বেশ বড়। ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেল। ডিনার করে কাচের জানলার পাশে বসে রাজধানী শহরের কোলাহল দেখছি। পৃথিবীর সমস্ত শহরের কোলাহল বোধহয় এক। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘের জন্য দূরের পাহাড় দেখা যাচ্ছে না। আমরা ফ্রেশ হয়ে স্নান প্রাতরাশ করে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। গাড়ি বলা ছিল। হোটেল থেকে বেরিয়েই একটা ফলসে গেলাম, সেখান থেকে একটা মনেস্ট্রি। শান্ত সৌম্য মনেস্ট্রির একপাশে খাদের দিকে শহরের একাংশ দেখা যাচ্ছে। আমরা ভেতরে গেলাম। অসাধারণ মনোমুগ্ধকর মন্দির। বিশাল বুদ্ধ মূর্তির পাশে আরও তিব্বতী দেবদেবীর মূর্তি। দেওয়াল, ছাদ ও থাম জুড়ে রঙিন ছবি। ছবিগুলো আসলে এক একটি গল্পের ক্রম। সিলিং থেকে ঝুলছে রঙিন সিল্কের কাপড়, যেগুলিতে বুদ্ধের বাণী ও জাতকের গল্প চিত্রিত আছে। এই শান্ত পরিবেশে কখনোই নিজে থেকে একটা শব্দ করতে ইচ্ছে করে না। সেখান থেকে একটা ভিউ পয়েন্ট ঘুরে এবার এলাম একটা নার্সারি।
সেখানে নানান পাহাড়ি গাছ আর অর্কিডের সংগ্রহ রয়েছে। আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। নার্সারির উপরের দিকটায় উঠে দেখি সামনের পাহাড়ের মাথায় মেঘের ঘনঘটা, আর উল্টো দিকের পাহাড় দেখলে দেখা যায় গ্যাংটকের শহর রৌদ্র মেঘে বসে আছে। সত্যিই কি বৈপরীত্য এখানে। পাহাড় জঙ্গলের কোলে এই জায়গাটি দৃষ্টিনন্দন। আমরা এবার এইচের মঞ্চটিতে গেলাম। প্রবেশপথে একজন সুন্দর সুরে সারেঙ্গি বাজিয়ে চলেছে। তাকে কিছু সাহায্য করে প্রবেশপথের দুধারের দেওয়ালের প্রেয়ার হুইলগুলি ঘোরাতে ঘোরাতে ভিতরে গেলাম। এখানে অনেকগুলি মনস্ট্রি একসাথে রয়েছে, সব তিব্বতী ঢঙে। কোনো এক তিব্বতী রাজা এটা বানিয়েছিলেন। আমরা মন্দিরের ভেতরে যেতে দেখলাম সেখানে বৌদ্ধ মতে আরাধনা হচ্ছে। মন্দিরের বাইরেটা অনন্য সৌন্দর্যের নিদর্শন দেয়। বাঁধানো উঠোন, পাইন গাছের সারি, প্রেয়ার ফ্ল্যাগ, সুন্দর হাওয়া আর পাহাড়ি মানুষের ঈশ্বর আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা উপলব্ধিযোগ্য। বাইরে বেরিয়ে দেখি দুটি পাইনের বীজ পড়ে আছে। সে দুটি ব্যাগে ভরে পৌঁছে গেলাম রোপওয়েতে। 250 টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম গ্যাংটকের বিখ্যাত রোপওয়েতে। কাচের কেবিনের ভিতর থেকে নিচের পাহাড়, খাদ, শহর, শহরের রাস্তা, মনস্ট্রি, মেল, বাজার, ট্রাফিক সব পাখির চোখে দেখার মতো ধরা দিচ্ছে। সবুজে ঘেরা উপত্যকা, মেঘে ঢাকা পাহাড়, পায়ের নিচে জনপদ, সমস্তটা যখন একসাথে দেখা যায় তখন প্রতিক্ষণে মনের মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ্য নয়। ঈশ্বরকে সহস্র প্রণাম এই রকম পরিবেশে পৃথিবীকে সাজানোর জন্য। যতবার দেখা যায় ততবার অভিভূত হতে হয়। এই দৃশ্য কখনো পুরনো হয় না। ট্রেন ধরার তাড়া ছিল বলে আমরা রোপওয়ে থেকে নেমে হোটেলের দিকে গেলাম। খাওয়া দাওয়া সেরে গাড়ি ধরে আবার সেই ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আবার দুটো গাড়ি ভাড়া করে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পথে পড়ল সেই রামকো, প্রথম দিনের সিলারিগাঁও থেকে দেখা অটল সেতু। মনে হলো কতদিন হয়ে গেছে আমরা ওই পাহাড়ের মাঠ থেকে এই ব্রিজটা দেখেছিলাম, আর আজ এই ব্রিজ থেকে ওই পাহাড়গুলো দেখছি। তিস্তার রামকো নদীর সংযোগস্থলে ব্রিজ পার করে পশ্চিমবঙ্গে ঢুকলাম, আর সিকিমের প্রতি শূন্যতা অনুভূত হতে শুরু করলো। তিস্তার ধার দিয়ে রাস্তা, দুধারে বিশাল অতিকায় শাল গাছের জঙ্গল। নদী এখানে বেশ চওড়া, পাহাড়ের গায়ে ঘন গাছের জঙ্গল। এই দিকটাই দেখলাম রিভার রাফটিং করা হয়। ফিরতে ফিরতে বারবার মনে পড়ছিল সিকিমকে। সিকিমের শান্ত নিবিড় পরিবেশ, পাহাড়ি পথ, আন্তরিক মানুষজন, পাইন, ধুপি আর রডোডেনড্রনের জঙ্গল, বৈচিত্র্যময় ভূমিরূপ, উপত্যকা, রহস্যময় উঁচু শৃঙ্গ, লেক, বরফ, সব কিছু আবার টানছে সিকিমের দিকে। মনে হচ্ছে আবার ফিরে যাই সেই শান্ত সৌম্য পরিবেশে। সব মিলিয়ে সিকিম অসাধারণ।